আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর একটা রেসিপি, যেটা আমার আম্মু বছরে 2-4 বার রান্না করে। ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। তো সেই দেশি তরকারিটাই রান্না করব এখন। আসলে রান্নায় কিন্তু সবাই মোটামুটি সেম মশলাই ব্যবহার করে। পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরা, কখনো এলাচ, দারচিনি, তেজপাতা, তেল, লবণ, হলুদ, মরিচ। তো উপকরণ কিন্তু সবাই মোটামুটি সেমই ব্যবহার করে, কিন্তু এক একজনের রান্নার ঘ্রাণ, স্বাদ এক এক রকম। এটা আসলে কেন হয়? এটা হওয়ার পেছনে কিন্তু বেশ কিছু কারণ থাকে। কারণটা হচ্ছে প্রসেসটা। মূলত উপাদান সবারই সেম, কিন্তু প্রসেসিংয়ের কারণে, কাটা বাছার কারণে এবং কতটুকু সময় নিয়ে আপনি কষাচ্ছেন, কিভাবে রান্নাটা করছেন, তার উপরে ডিপেন্ড করে কিন্তু স্বাদের হেরফের হয়। আজকে আমি যে রান্নাটা করছি, আমি চেষ্টা করছি যে হুবহু আমার আম্মুর মতো করেই রান্না করতে। দেখি আম্মুর রান্নার মতো ফ্লেভার আসে কি না। আপনারা জানেন যে বিদেশে আমি থাকি, আমি কানাডার উইনিপেগে থাকি। তো এইসব দেশে এত বেশি ডিম খাওয়া হয়ে যায়, তাই আমি তরকারিতে মাত্র 2টা ডিম ব্যবহার করছি। কারণ সকালে প্রতিদিনই ডিম খাওয়া হয়, অনেক বেশি ডিম খাওয়া হয়। সে কারণে আমি ডিম তরকারি সাধারণত রান্না না করারই চেষ্টা করি। তো এই জন্য মাত্র 2টা ডিম নিয়েছি। শুরুতে যেটা করলাম যে অয়েল দিয়ে, সেই অয়েলের মধ্যে মানে তেলের মধ্যে ডিমটাকে ভেজে নিলাম। এতে করে ডিমের গায়ে যেমন একটা সুন্দর আস্তরণ হবে, পাশাপাশি এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে ডিমের একটা সুন্দর ফ্লেভার মিশে যাবে। আমার কাছে ওই ফ্লেভারটা ভালো লাগে। পরবর্তীতে রান্নার মধ্যে এই ফ্লেভারটা কিন্তু যুক্ত হবে। এখন যেটা করলাম যে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভেজেছি। ভিডিও ছোট করার জন্য সেটা আপনাদেরকে দেখালাম না। ভাজতে ভাজতে যখন একদম গোলাপি হওয়ার আগ মুহূর্ত হয়ে যাবে, তখন কিন্তু এর ভেতরে আমি আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে কতক্ষণ ভেজে নিয়েছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এর সাথে মিশিয়ে দিলাম রসুনের গুঁড়া। ওই দিন আমার রসুনের পেস্টটা শেষ হয়ে গেছিলো এবং আমার ধৈর্যও ছিল না যে নতুন করে আবার তখন পেস্ট বানিয়ে নেয়ার। তাই আমি গুঁড়া যেটা ওটাই ব্যবহার করলাম, মানে গার্লিক পাউডার। সেটাও দিয়ে সুন্দর করে আদা রসুনটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকেও এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু হলুদের গন্ধটা সরিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে কিন্তু দিব মরিচের গুঁড়ো। আপনারা বলতে পারেন যে সব মশলা তো একবারে দিয়ে নাড়াচাড়া করে রান্না করলেই হয়। সেটাও করা যায়, অনেকেই সেটা করেও থাকে। কিন্তু সেটা করার একটা খারাপ দিক হলো, ওতে করে রান্নার টেস্টটা একটু কম হয় আর কি। মানে কোনো মশলা ঠিক মতো ফ্লেভারটা এবং স্বাদটা ছড়াতে পারে না, সব মিলে মিশে যায়। এই জন্য মশলা একটা করে দিয়ে কষিয়ে আরেকটা করে দিলে যেটা হয় যে রান্নায় সুন্দর একটা ফ্লেভার হয়। যেমন দেখেন, এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে আবার কতক্ষণ কষালাম। এতে করে ব্লেন্ডিংটা আর কি, ওই যে প্রসেসিংয়ের কথা বলেছি, ওই প্রসেসিং এবং ব্লেন্ডিংটা সুন্দর হয়। দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মৃদু জালে করছি এগুলো। এর ভেতরে গরম পানি দিয়েছি। মোটেই ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে কিন্তু একটু মানে এ ধরনের রান্না আমার কাছে মনে হয় টেস্টটা কমে যায়। তাই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচ কেটে দেখছি যে কাঁচামরিচের ভেতরের বীজগুলো মানে কালো কালো। মরিচটা কিন্তু গতকালই কিনে এনেছি। আসলে এই দেশে বেশিরভাগই ইম্পোর্টেড থাকে, তো যার জন্য মাঝে মাঝেই মানে বেশি ফ্রেশ হয় না। এ কারণে মরিচের ভেতরের বীজগুলো কিন্তু মাঝে মাঝে একটু কালচে হয়ে যায়। তো এই মরিচটা কেটে দিয়েও আবার সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু আরও একটু কষিয়ে নেব। এখন পর্যন্ত কিন্তু ধনে জিরা গুঁড়া কিছু দেই নাই, ওটা দিব আগে। এই আদা, রসুন, হলুদ এবং মরিচটা ভালো করে আর একটু ভুনে নেই, তারপরে বাকি মশলাগুলো কিন্তু ধীরে ধীরে দেব। সমস্যাটা হয় জলটা আর একটু বাড়িয়ে দিই। ভেরি গুড, গুড জব। সুন্দর একটা কালার এসেছে। কতক্ষণ ভুনা হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে দিলাম আমি একটু ধনিয়া গুঁড়া, মানে কোরিয়েন্ডার পাউডার। তো কোরিয়েন্ডার পাউডারটা আমার কাছে মনে হয় এই রান্নায় ভালো লাগে
এবং যেহেতু বেগুন এবং ডিমের যে কম্বিনেশন মাংস বা মাছের মতো তো না, আপনারা জানেন। তো এখানে আমার কাছে মনে হয় যে একটু কোরিয়ান্ডার পাউডারটা দিলে রান্নাটা মজা হয়, তাই একটু ধনে গুঁড়া দিলাম। দিয়ে দেখেন আবার একটু কষাচ্ছি। আমি কিন্তু চাইলে জিরা গুঁড়া একসাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। ধনে গুঁড়াটা যখন একটু ভালো করে কষে গেল, তখন ওর মধ্যে আমি পরিমাণ মতো জিরা গুঁড়াটা মিশিয়ে দিলাম। এবার আবার কষিয়ে কষিয়ে জিরা গুঁড়াটাও কিন্তু এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর পুরো প্রসেসটাই করছি একটু হালকা আছে, যাতে পুড়ে না যায় কোনো মশলা, কারণ এই প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যদি জাল কম বেশি করি বারবার এবং যদি মশলা পুড়ে যায় তাহলে ভালো লাগবে না রান্নাটা। আবার যদি মশলাটা ঠিকমতো না কষে তাহলেও কিন্তু ভালো লাগবে না। মোটামুটি মশলা অনেকটাই কষে এসেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এই মুহূর্তে এসে কিন্তু আমি টমেটো দিলাম। আমি কিন্তু টমেটো চাইলে অনেক আগেও দিতে পারতাম, কিন্তু টমেটো আগে দিলে যেটা হতো যে আমার মশলাগুলোর ফ্লেভারটা সুন্দর করে ভুনে নিতে পারতো না, মানে কিছু কাঁচা গন্ধ হয়তো থেকে যেত বা সঠিক ফ্লেভারটা আসতো না আর কি। যেহেতু আমি চাই যে আমার মশলার ফ্লেভারটা খুব সুন্দর হোক এবং রান্নাটা টেস্টি হোক, সেই জন্য আমি একটু দেরিতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা করে কাটা টমেটোটা মিশিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এই মুহূর্তে কতক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে এখন লবণটা দিচ্ছি। লবণটা আমি আগে দিইনি, তার কারণ আগে যদি লবণটা দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা ভয় থাকতো, কারণ লবণ দেওয়ার পরে কিন্তু একটু হিট আপ হয়। যেহেতু আগে শুধু মশলাগুলোই ছিল, সেটাতে ময়েশ্চার পরিমাণ কম ছিল, সে কারণে তখন লবণটা দিইনি যাতে মশলা পুড়ে না যায়। আর এখন যেহেতু টমেটো দিয়েছি এবং টমেটো থেকে অনেক পানিও ছেড়ে দিয়েছে, সে কারণে কিন্তু এখন আবার লবণটা দিলাম এবং লবণ দেওয়ার পরে কিন্তু টমেটো আরও একটু পানি ছেড়ে দিল। এটা সাহায্য করবে টমেটোকে তাড়াতাড়ি গলে যেতে। এভাবেই আরও কয়েক মিনিট সুন্দর করে এটা ভুনতে থাকবো। একদম কষাতে কষাতে এটার পানিটা একদম শুকিয়ে যাবে এবং টমেটোগুলো গলে যাবে। আর এই পর্যায়ে এসে কিন্তু এখন আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি দিব অল্প অল্প করে। আপনারা বলতে পারেন যে এটা আমি কেন শুরুতে পেঁয়াজ ভাজার আগে দিলাম না। আসলে তেজপাতা, এলাচ বা দারচিনি এটা যখন মাংস রান্না করি আমি, বিশেষ করে মুরগির মাংস, সেই ক্ষেত্রে আমি আগে ওগুলো ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে প্রসেসিং করি। আসলে রান্না ভেদে এগুলোর ব্যবহারটা ডিপেন্ড করে, কারণ ডিমের যে রান্নাটা ওখানে আমি একটু হালকা গরম মশলার ফ্লেভার চাই, কিন্তু এতটা মানে প্রকট ফ্লেভার আমি চাই না। সেই কারণে সাধারণত আমি একটু দেরিতে তেজপাতা দিলাম, সামান্য একটু এলাচ দারচিনি দিলাম এবং একটা মাত্র এলাচ দিলাম। এই দেওয়ার টাইমিংয়ের কারণেও কিন্তু ফ্লেভার এবং স্বাদে একটু কম বেশি হয়। তো সেটাও খুব ভালো করে কষিয়ে যখন উপরে তেল উঠে এসেছে, তখন এই মুহূর্তে এসে আমি ছোট্ট ছোট্ট কিউব করে কাটা যে আলু এবং বেগুন দুটো একসাথে দিয়ে দিলাম। আসলে কানাডার যে আলু বেগুন এই দুইটাই মোটামুটি একই টাইমে সিদ্ধ হয় এবং সিদ্ধ হতে একই সময় নেয়। আর এখানকার আলুটা মানে অল্পতেই গলে যায়, এই কারণে ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি, যাতে করে আলুটা কিন্তু গলে যাবে না, বড় টুকরা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই মশলার সাথে আলু এবং বেগুনকে খুবই ভালো করে কষাবো এবং যতক্ষণ আলু বেগুন থেকে একটু পানিও ছেড়ে দেবে সেই পানিতেও কষাবো। কষিয়ে কষিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, তখন কিন্তু এর ভেতরে গরম পানি দিতে হবে। কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে কি হবে, একটু রান্নার স্বাদটা কমে যাবে এবং সেদ্ধ হয়ে আমি যে কনসিস্টেন্সি চাই, মানে আমি চাই যে সবজিগুলো সব সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, আস্তে আস্তেই থাকবে। তো সেই স্বাদটা এবং সেই টেক্সচারটা রাখতে হলে এর মধ্যে কিন্তু গরম পানি দিতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন পর্যন্ত পানি দিইনি, কিন্তু এত সুন্দর করে কষেছে এবং আলু বেগুন একটু পানি ছেড়েছে, সেই পানিতেও কষিয়েছি, তো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবেই। তো এই অবস্থায় আর একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসতেছে। নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। তো গরম পানি এখন দিয়ে দিচ্ছি। আর গরম পানি দেওয়ার কারণে কি হলো দেখেন, পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে এসেছে, কিন্তু ঠান্ডা পানি দিলে কিন্তু বলক আসতে একটু টাইম লাগতো। তো এইসব কারণেই আমি সব সময় এই ধরনের রান্নায় গরম পানি দিতে পছন্দ করি।
তো পানি দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে মানে একটু ব্যালেন্স করে দিলাম। আর এবার যেটা করব সেটা হচ্ছে ডিমগুলোকে আমি কিন্তু এর সাথে অ্যাড করে দেব। দিয়েও আমি সুন্দর করে কষিয়ে রান্না করে যখন একদম ঝোলটা গায়ে আসবে আমার পছন্দ মতো, তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা কিন্তু ইতোমধ্যেই মোটামুটি হয়েই গেছে, আমি ফিল করতে পারছি, কারণ আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা মোটামুটি কনসিস্টেন্ট হয়ে এসেছে আমার পছন্দ মতো, তারপরে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আমার রান্না মোটামুটি শেষ। আর শেষ হওয়ার আগের দিকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এর মধ্যে একটু বেরেস্তা ছিটিয়ে দিতে হয়। এই বেরেস্তাটা কি করে, এই টোটাল রান্নায় একটা পরিপূর্ণতা এনে দেয় এবং মানে স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনি চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, আমি অনেক সময় ধনেপাতাও দেই, তবে আমার বেরেস্তাটা হচ্ছে এখানে দেওয়াটা বেশি পছন্দ। তো এই রান্নাটা আমার আম্মুর খুব পছন্দের একটা রান্না। আম্মু এটা বছরে 2-1 বার রান্না করে, মানে অনেকদিন পরে রান্না করে, একদম রেগুলার না। আর আমাদের কাছেও খুবই ভালো লাগে খেতে। আর সব শেষে এখন চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার পরে গরম অবস্থায় চুলাটা পরিষ্কার করলে বেশি ক্লিন হয় এবং তাহলে দেখতে একটু চকচকে লাগে। আর এই চুলাটার একটা সমস্যা হলো যে এই চুলাটা সামান্য একটু কিছু রান্না করলেই চুলাটা ডার্টি হয়ে যায়, তো খুব দ্রুত ময়লা হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না। এই কারণে একদম রান্নার সাথেই কিন্তু এটা ক্লিন করে ফেলতে হয়। তো সুন্দর করে চেপে পছন্দ মতো যেভাবে ক্লিন করলে আমার পছন্দ হবে ওভাবেই ক্লিন করছিলাম। আর পাশাপাশি আরেকটা কথা বলি, যে রান্না নিয়ে শুরুতে যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের খাবারের টেস্ট বাড আলাদা, সবার মুখে সব খাবার মজা লাগে না, সবাই সব ফ্লেভার পছন্দ করে না। তো এটা আমার পছন্দ মতো একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার নিজের ভালো লাগা থেকে এটা একটু শেয়ার করলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একটা ডালও রান্না করেছি, সেগুলোর আর ভিডিও ভাবে দেওয়া হলো না। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।